গ্রামের রাস্তায় পায়ে হেঁটে ঘোরার আনন্দটাই কিন্তু একেবারে আলাদা রকমের। শরীরে খানিক ক্লান্তি হলেও ব্যস্ত শহরের সেই একঘেয়েমি ভাবটাকে কিন্তু অনায়াসেই কাটিয়ে ফেলা যায়। আর এই চলার পথে গ্রামের বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগটাও কিন্তু পাওয়া যায়। দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, পথের ধারে সারি সারি গাছের আলোড়ন, গ্রাম্য কোনো ব্যক্তির গাওয়া লোকগীতি কিংবা পাখিদের কুজর, এই সমস্ত কিছু কিন্তু একমাত্র গ্রামের পথেই পাওয়া সম্ভব। এইরকম মনোরম দৃশ্য উপভোগ করতে করতে তিলকনাথ, ধনা ও মায়াশঙ্করী হেঁটে চলেছে গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ ধরে। সেই সকালবেলা তারা বেরিয়েছেন সোনারপুর থেকে। এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলল। তারা এখন এসে পৌঁছেছে সোনারপুরের সংলগ্ন প্রতাপপুর নামক একটি গ্রামে। তবে তিলকনাথ যে সোনারপুর থেকে কেন এই গ্রামে এসে পড়লে, সেই প্রশ্নের উত্তরও কিন্তু তার কাছে নেই। তিনি মনে মনে ভাবছেন, না জানি আবার কি বিপদ তার জন্য এই গ্রামে অপেক্ষা করে চলেছে। অনেকক্ষণ ধরে হাঁটার ফলে তিলকনাথের এবার খানিকটা তেষ্টা পেয়েছে, আর সেই তেষ্টাটায় আরো বেড়ে গেল গ্রামের ঢোকার মুখে চায়ের দোকানটাকে দেখে। চায়ের দোকানটা একটু নিরিবিলি স্থানে, কারণ এর আশেপাশে কোনো দোকানপাট প্রায় নেই বললেই চলে। তাই তিলকনাথ ভাবলেন এখানে বসেই একটু বিশ্রাম নেবেন এবং সাথে তার তেষ্টাটাও মেটাবেন। যেমন ভাবা ঠিক তেমনি কাজ। তিলকনাথ এগিয়ে গেলেন সেই চায়ের দোকানের দিকে এবং 3টে চা অর্ডার দিয়ে দোকানের বাইরে রাখা বেঞ্চটার উপর বসে পড়লেন এবং সাথে ধনা ও মায়াশঙ্করীও। চা আসতেই চায়ের ভারে এক চুমুক দিয়ে ধনা খানিক চিন্তিত ভাবে বলে ওঠে, সোনারপুরের ঘটনাটা কিন্তু খুব একটা ভালো হলো না। নদীর ওপারের গ্রামের কিছু মানুষ মারা গেছে। দেখো ধনা, তন্ত্র কখনো কারো ক্ষতি চায় না, এবং তন্ত্রের দ্বারা কারোর ক্ষতি হোক সেটা কোনো সৎ বা ভালো তান্ত্রিক কখনোই মনে প্রাণে চায় না। কিন্তু কোনো ভালো কাজের জন্য কাউকে না কাউকে তো বলিদান দিতেই হয়। তাই ওই কয়েকটা প্রাণের বিনিময়ে হাজার হাজার প্রাণ বেঁচে গেল। ঘটনাটা আপাত দৃষ্টিতে মর্মান্তিক হলেও মানুষের উপকারী হয়েছে। হ্যাঁ, কথাটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। তবে আপনি যেভাবে ওই চণ্ডীকঙ্কালের বিরুদ্ধে লড়াই করলেন, সত্যি আপনার কোনো তুলনা হয় না। তিলকনাথ এর কোনো উত্তর দেন না। তার মুখে শুধু একটা স্মিত হাসি লেগে রয়েছে। তিলকনাথ মনে মনে ভাবছেন, ধনা তো জানেই না যে কে স্বয়ং তাকে এই যুদ্ধ জয়ে সাহায্য করেছেন। মায়াশঙ্করীও সবকিছু জানার সত্ত্বেও তিনিও কিন্তু মুখ খুললেন না। এইসব কথাবার্তা চলাকালীন তাদের হঠাৎই চোখ যায় একটা মাঝ বয়স্ক লোকের দিকে। লোকটি অন্ধকার থেকে আলোর দিকে হেঁটে আসছে, তবে তার হাঁটার ধরনটা কেমন যেন একটু সন্দেহজনক। সে এক প্রকার হন্তদন্ত হয়ে কোন দিকে যেন এগিয়ে চলেছে। তার চোখে মুখে এক বিষণ্ণতার ছাপ স্পষ্ট। তার যাত্রাপথে বাধা পড়ল চাওয়ালার ডাকে। চাওয়ালা তাকে লক্ষ্য করতে হাঁক দিয়ে বলে উঠল, আরে তর্কা লঙ্কার মশাই যে, কি ব্যাপার? এরকম একরাশ চিন্তিত মুখ নিয়ে কোথায় চললেন? কিছু হয়েছে নাকি আবার? চাওয়ালার প্রশ্নের উত্তরে সেই ব্যক্তি নিরুত্তর থাকা চাওয়ালা পুনরায় জিজ্ঞাসা করে, আরে কি হলো মশাই? কোনো বিপদ হয়েছে নাকি বলুন তো? কোনো কথা বলছেন না যে? এবারে তর্কালঙ্কার মশাই মুখ খোলেন। তিনি বলেন, আর বলো না সুবোধ, আমার ছেলেটাকে নিয়ে কি যে বিপদের মধ্যে পড়েছি। ওর শরীরটা যে একদম ভালো নেই, জানি না ওকে বাঁচাতে পারবো কিনা। কেন, কি হয়েছে আপনার ছেলের? এই তো কয়দিন আগেই দেখলাম দিব্যি ভালো সুস্থ ছিল, তাহলে আবার কি হলো?
কি বলবো আর দুঃখের কথা, গত দুদিন ধরে ছেলেটা শয্যাশায়ী। খুবই শোচনীয় অবস্থা হয়েছে ওর। ওর সারা শরীরটা কেমন যেন কালো হয়ে গেছে, হাত পা মুখ বেঁকে গেছে, কিছু খেতে পারছে না, ঠিক করে কথা বলতে পারছে না, কেমন যেন কুঁকড়ে মুকড়ে রয়েছে। আমার অত ভালো স্বাস্থ্যবান ছেলেটা জড়ো হয়ে কইটুকু হয়ে গেছে। শুধু মাঝে মাঝে অস্পষ্টভাবে কি সব পাগলের প্রলাপ বকছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে কি ওই আগের দুজনের মতো? কি বলছো কি তুমি উল্টো পাল্টা? ওরকম কিছু হবে না, আমি বদ্যি ডাকতে যাচ্ছি, ও ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সবই তো বুঝলাম, কিন্তু তাহলে এতদিন বদ্যি ডাকেননি কেন? এই গ্রামের সব বদ্যিকেই দেখানো হয়েছে, কিন্তু কেউই কিছু করতে পারেনি। তাই আমি এখন এই গ্রামের বাইরে যাচ্ছি কোনো ভালো বদ্যিকে ডাকতে। তর্কালঙ্কার মশাইয়ের কথা শেষ হতে হঠাৎই ধনা মাঝখান থেকে বলে ওঠে, আচ্ছা বলছি, আপনার ছেলের এরকম সমস্যা কবে থেকে হচ্ছে? আরে মশাই, গত দুদিন থেকে হচ্ছে। বেশ, তো তাহলে কিছু ব্যবস্থা করার সুযোগ কি আপনি আমাদের দিতে পারবেন? মানে আপনারা কারা? আপনাদের মধ্যে কি কেউ ডাক্তার বদ্যি আছেন? না না, আসলে আমরা কেউ নই। এই যে ইনি হচ্ছেন একজন নামকরা কবিরাজ। সাথে আয়ুর্বেদ শাস্ত্রেও ওনার পারদর্শিতা রয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, উনি হলেন একজন মহাতান্ত্রিক। তাই উনি একবার চেষ্টা করলে আপনার উপকার হলেও হতে পারে। গ্রামের সব ডাক্তার বদ্যিকে যখন আপনার দেখানো হয়েই গেছে, তাহলে এনাকেও একবার সুযোগ দিয়ে দেখুনই না, যদি কিছু উপকার হয়। তিলকনাথ কিন্তু এতে অবশ্য কিছুটা ইতস্তত বোধ করেন, কারণ তিনি যাবেন কিনা বা তিনি আদৌ রাজি কিনা তা না জেনে ধনা এমন একটা প্রস্তাব দিয়ে ফেলেছে। তর্কালঙ্কার মশাই কিছুটা আমতা আমতা করে বলে ওঠেন, তা তান্ত্রিক হয়ে কি আমার ছেলেকে ঠিক করতে পারবেন? আমি আপনাকে অবিশ্বাস করছি না, কিন্তু দেখুন, আমি একজন মহাতান্ত্রিক। কবিরাজি বা আয়ুর্বেদ সম্পর্কে আমার ততটা জ্ঞান নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে আমি অনেকের বেদনা নাশ অথবা প্রাণ রক্ষা করেছি। তাই আপনি আপনার ছেলেকে একবার আমাকে দেখাতে পারেন। ওর কাছে যদি আমাকে একবার নিয়ে যান, তাহলে হয়তো আমি কিছু ব্যবস্থা করলেও করতে পারি। আচ্ছা, বেশ বেশ, তাহলে দেরি না করে আপনি এখনই চলুন না আমার সাথে। আচ্ছা, হ্যাঁ, দাঁড়ান, একটু দাঁড়ান। এই বলে তিলকনাথ চায়ের দোকানের টাকাটা মিটিয়ে তর্কালঙ্কার মশাইয়ের সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, আর সাথে মায়াশঙ্করী এবং ধনাও। তর্কালঙ্কার মশাইয়ের বাড়িটা গ্রামের একটু ভেতরের দিকে, তাই চায়ের দোকান থেকে পায়ে হেঁটে তাদের তর্কালঙ্কার মশাইয়ের বাড়িতে পৌঁছতে একটু সময় লেগে গেল। বাড়িঘর থেকে বোঝাই যাচ্ছে যে তিনি একজন অবস্থাপন্ন ব্যক্তি। তার 3 তলা পাকা বাড়িটার খানিকটা পুরনো দিনের জমিদার বাড়ি ধাঁচ রয়েছে। বাড়ির সামনে রয়েছে বাঁধানো প্রশস্ত উঠোন, আর উঠোনটা পেরোলে বাড়িতে ঢোকার মুখে রয়েছে এক বিশাল বড় প্রবেশদ্বার, যার মাথায় রয়েছে এক সিংহ মূর্তি। উঠোনটা পেরিয়ে প্রবেশদ্বারের কাছে গিয়ে তাতে বারদুরে টোকা মারতে এক অল্প বয়সী ছেলে ভেতর থেকে দরজাটা খুলে দেয়। দরজা দিয়ে ভেতরে ঢুকে তর্কালঙ্কার মশাই তাদের সোজা নিয়ে চলে যান দোতলায় বাঁদিকে একেবারে কোণের ঘরটাতে। ঘরের মধ্যে তার স্ত্রী তার অসুস্থ ছেলের পাশে বসে তাকে জল খাওয়ানোর চেষ্টা করছে। তাদের ঘরে ঢুকতে দেখে তার স্ত্রী মাথার ঘোমটাটা টেনে পাশের ঘরে চলে যান। তর্কালঙ্কার মশাই তার ছেলের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলে ওঠে, ওই দেখুন কিরকম অবস্থা হয়েছে আমার ছেলেটার, কেমন যেন পঙ্গু হয়ে গেছে গো আমার ছেলেটা। ছেলেটির দিকে তিলকনাথ তাকাতে তার চোখ একেবারে কপালে ওঠার জোগাড় হয়। ছেলেটির শারীরিক অবস্থা দেখে তিলকনাথ একেবারে হতবাক হয়ে যান। ছেলেটির সারা শরীর কালো বর্ণ ধারণ করেছে, তার হাত পায়ের আঙুলগুলিতে কেমন যেন খিচ ধরে রয়েছে।
ছেলেটির মুখের দিকেও কিন্তু একেবারেই তাকানো যাচ্ছে না। তার মুখটা একদিকে কেমন যেন বেঁকে রয়েছে। এই দৃশ্য দেখার পরই তিলকনাথ সেই ছেলেটির মাথার কাছে গিয়ে বসলেন এবং তর্কালঙ্কার মশাইকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, ডাক্তার বৌদি কি বলছে? তাদের কথা অনুযায়ী এটা কি হতে পারে বলে মনে হচ্ছে? ডাক্তার বলছি তো কিছু ধরতেই পারছে না যে কি জন্য এরকম হচ্ছে। দুজন দুরকম ওষুধ দিয়ে গেছে, কিন্তু কোনোটাতেই কিছু লাভ হয়নি। বরং বরং দিন দিন অবস্থার আরো অবনতি হচ্ছে। কি যে রোগ ওর হয়েছে কিছুই ধরতে পারছি না। এটা মনে হচ্ছে কোনো রোগ নয়, এটা তন্ত্র সংক্রান্ত কোনো ঘটনা। এই বলে তিলকনাথের ঝোলা থেকে একটি মাঝারি আকারের সজারুর কাঁটা বের করলেন। এরপর সেই কাঁটাটির সূচলো অংশটি তিনি ছেলেটির কপালের মাঝখানটিতে স্পর্শ করালেন এবং চোখ বন্ধ করে মনে মনে কি সব মন্ত্র যেন জপ করতে লাগলেন। এর কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎ করে সেই সজারুর কাঁটাটি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে, অর্থাৎ কাঁটাটি ভয়ানক রকমের উত্তপ্ত হয়ে উঠেছে। কাঁটাটি থেকে ধোঁয়া বেরোতে তিলকনাথ সেটিকে ছেলেটির কপাল থেকে সরিয়ে নিলেন এবং সেটি তর্কালঙ্কার মশাইকে দেখিয়ে বললেন, এই দেখুন, এরকম ঘটনা তখনই ঘটে যখন কোনো কালো জাদু কারোর উপর প্রয়োগ করা হয়। এমন কেউ আছে যে আপনার ছেলের ক্ষতি করেছে। এটা শুনতে হয়তো আপনার অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। যখন কোনো ডাক্তারই কিছু করতে পারছে না, তার মানে ব্যাপারটা অত্যন্ত জটিল। আর এই সজারুর কাঁটা এত সহজে উত্তপ্ত হয়ে ওঠে না। এই সজারুর কাঁটাটি এটি মন্ত্র সিদ্ধ তন্ত্রের সরঞ্জাম। আর এটা উত্তপ্ত হয়ে ধোঁয়া বেরোনোর মানে একটাই, কারোর কুদৃষ্টি, করাল গ্রাস অথবা কালো জাদুবিদ্যার প্রয়োগ আপনার ছেলের উপর হয়েছে। কেউ আপনার ছেলের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু কিন্তু আমার ছেলের তো কারোর সাথে কোনো শত্রুতা নেই। ও তো বাড়িতেই থাকতো, পড়াশুনো করত, কোনো বাজে নেশা বা কোনো বাজে বন্ধুর সংস্পর্শেই যেত না। তাহলে কি করে হলো? কে এরকম করতে চাইলো? শত্রুটা যে শুধুমাত্র আপনার ছেলের হবে এমনটা কিন্তু নয়, আপনারও হতে পারে। হয়তো আপনার বদলে আপনার ছেলের উপরও বদলা নিচ্ছে। আপনি কি কাজ করেন? আমি তো জমিদার বাড়ির জল সেচ, চাষবাসের দিকটা রক্ষণাবেক্ষণ করি। জমিদার বলতে আপনাদের গ্রামের প্রধান? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামেরই জমিদার। আচ্ছা, তা আপনার সাথে ব্যবসা সংক্রান্ত কারোর কোনো সমস্যা বা জমিদার বাড়ির কারোর সাথে কি কোনো ঝামেলা হয়েছিল, সেরকম কিছু কি মনে করতে পারছেন? হয়তো তাহলে সেই আপনার ক্ষতির জন্য এই কাজটা করেছে। না, আমার সাথে কারোর তো কোনো ঝামেলা হয়নি, বিগত কয়েক মাসে তো নয়। আর তার আগে কি হয়েছে অত তো মনে নেই। তবে তার আগের শত্রুতার জন্য সে এখন শোধ তুলবে, প্রতিশোধ নেবে, এমন তো হতে পারে না। কি যে করলো, কেন করলো, সেটাই তো বুঝতে পারছি না। এখন কি আর কোনো উপায় নেই আমার ছেলেকে বাঁচানোর? উপায় বলতে একটাই, এই জাদুবিদ্যার প্রয়োগটাকে কাটাতে হবে। এটা কাটালেই ও আগের অবস্থায় হয়তো ফিরে আসবে। কিন্তু এই প্রভাবটাকে কাটানোর জন্য সাধনা বা যজ্ঞের প্রয়োজন। তবে সেটা এই মুহূর্তে আয়োজন করা খুবই সমস্যার ব্যাপার। আপনার যা লাগবে, এটা করতে যত টাকা পয়সা লাগবে আপনি শুধু একবার বলুন, আমি সব ব্যবস্থা করে দেবো। আপনি শুধু আমার ছেলেটাকে দয়া করে বাঁচান। সে যে করেই হোক আপনি ওকে সুস্থ করে দিন। টাকা পয়সা এবং কোনো সরঞ্জাম নিয়ে আপনাকে কিছু চিন্তা করতে হবে না। আপনি শুধু ওকে বাঁচান। দেখুন, টাকা পয়সা বা সরঞ্জামের চিন্তা আমি করছি না। একটা সন্ধিক্ষণের প্রয়োজন হয়, একটা সময়সূচির দরকার পড়ে, যে সময়টা না হলে এটা করতে পারা যায় না। রাত 12টার আগে আমি কিছুতেই এই সাধনায় বসতে পারবো না। এই যজ্ঞের পরে যে ছাইটা বেরোবে, সেই ছাইটার একটু অংশ যদি জলে গুলে আপনার ছেলেকে খাইয়ে দেওয়া যায় এবং সেই ছাই দিয়ে যদি আপনার ছেলের কপালে একটা তিলক কেটে দেওয়া যায়, তাহলেও কাল সকালের মধ্যে সুস্থ হয়ে যাবে বলে আমি মনে করছি। হ্যাঁ, তবে শারীরিক দুর্বলতা বা শরীরটা যেভাবে কুঁকড়ে থাকছে, তার ফলে যে সমস্যাগুলো দেখা দেবে, সেগুলো ডাক্তার ছাড়া কিন্তু কেউ ভালো করতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে আবার ডাক্তার দেখে ওষুধ খাওয়াতে হবে।
তবে তন্ত্রের প্রভাবে তাকে যে এইভাবে মানসিক এবং শারীরিক বিকলাঙ্গ করে দেওয়ার চেষ্টা চলেছে সেইটা আমি কাটিয়ে দিতে পারবো। তবে আপনাকে অপেক্ষা করতে হবে। কিছু সরঞ্জাম আমি আপনাকে বলে দেব, আপনাকে সেগুলো ব্যবস্থা করতে হবে। রাত 12টা বাজলে আমি সাধনায় বসবো। ততক্ষণ আমি কিছু প্রস্তুতি নিয়ে নিই। আচ্ছা, আপনাদের ঘরের বাইরে কোথাও ফাঁকা জায়গা আছে, মানে যেখানে বসে আমি সাধনাটা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ আছে, আমাদের বাড়ির পিছনেই ছোট একটা জায়গা আছে, কিন্তু জায়গাটা জঙ্গলে ভর্তি। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করুন, এই জঙ্গলটাকে একটু পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করুন। ভালো করে পরিষ্কার না করলেও চলবে, মোটামুটি একটু সরঞ্জাম রেখে বসে তন্ত্র সাধনা করার মতো জায়গা থাকলেই হবে। তিলকনাথের কথা মতোই তর্কালঙ্কার মশাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চটজলদি তার কাজে লেগে পড়লেন। তিলকনাথ ছেলেটির মাথার কাছে বসে চুপচাপ এক মনে কি সব যেন ভাবতে থাকেন। মোটামুটি মিনিট 30-এর মধ্যে তর্কালঙ্কার মশাইয়ের জায়গাটিকে পরিষ্কার করানোর কাজ সম্পন্ন হয়ে যায়। কাজ সম্পন্ন হতে তিনি তিলকনাথের কাছে এসে বলেন, আগে তান্ত্রিক বাবা, বাড়ির পিছনের ওই জায়গাটা আমি পরিষ্কার করিয়ে ফেলেছি, আপনি এবার ওখানেই আপনার সাধনাটা সম্পন্ন করতে পারবেন। তা বেশ বেশ। আচ্ছা শুনুন, আমার কয়েকটা উপকরণ লাগবে, যেগুলো আপনাকে একটু জোগাড় করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বলুন না, আপনার কি কি লাগবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সবকিছু জোগাড় করে আনার। শুনুন বলছি, এই সাধনা করতে আমার বেশ কয়েকটা জিনিস লাগবে। গোচরণ গুঁড়ো, ফল, অশ্বগন্ধার শেকড়ের গুঁড়ো, কঙ্কালের হাড়, বাগনকি ফল, চিতার ভস্য, রক্তচন্দন আর পঞ্চমুখী জবা ফুল, এই কটা জিনিস আমার লাগবে। তবে এর মধ্যে গোচরণ গুঁড়ো, চিতার ভস্য, কঙ্কালের হাড় এবং অশ্বগন্ধার শেকড়ের গুঁড়ো এইগুলো আমার কাছে রয়েছে। আপনি এগুলো বাদে বাকি উপকরণগুলো একটু জোগাড় করে আনার ব্যবস্থা করুন। তিলকনাথের কথা অনুযায়ী তর্কালঙ্কার মশাই উপকরণগুলি জোগাড়ের উদ্দেশ্যে তৎক্ষণাৎ রওনা দেন। ঘড়িতে এখন রাত 11টা বাজে। চারিদিকের পরিবেশটা একেবারে নিস্তব্ধ। গোটা গ্রাম এখন ঘুম শহরে নিমজ্জিত। তিলকনাথ ইতিমধ্যেই তার সাধনার যোগাযান্ত্রিক কাজ শুরু করে দিয়েছেন। ঘড়িতে ঠিক 12টা বাজতে তিলকনাথ তর্কালঙ্কার মশাইয়ের ছেলেকে সেই স্থানে নিয়ে আসার জন্য আদেশ করলেন। তিলকনাথের আদেশ মতোই তর্কালঙ্কার মশাই এবং ধনা কোনো রকমে ধরাধরি করে তার ছেলেকে সেই স্থানে নিয়ে এসে মাটিতে শুইয়ে দিলেন। এবারে তিলকনাথ তার ঝোলা থেকে কিছুটা আবির, শ্বেত চন্দনের গুঁড়ো, রক্ত চন্দনের গুঁড়ো, অসত্য গাছের শেকড়ের গুঁড়ো এবং গরুচন গুঁড়ো, এই পঞ্চ মহাদ্রব্যের মিশ্রণ বের করে তা দিয়ে মাটিতে একটি গোলাকার বৃত্ত অঙ্কন করলেন এবং এই বৃত্তের পরিধি থেকে কেন্দ্র বরাবর একটি সরল রেখা অঙ্কন করলেন এবং সেই কেন্দ্র থেকে পরিধির অপর প্রান্ত পর্যন্ত আরেকটি সরল রেখা, অর্থাৎ সেই গোলাকার বৃত্তটিকে তিনি দুটি অর্ধবৃত্তে ভাগ করে দিলেন এবং ধনা ও তর্কালঙ্কার মশাইকে আদেশ করলেন সেই অর্ধবৃত্তের কোনো একটিতে তার ছেলেকে শুইয়ে দিতে। তিলকনাথের আদেশ মতোই তার ছেলেটিকে কোনো রকমে চ্যাংদোলা করে একটি অর্ধবৃত্তের মধ্যে শুইয়ে দিলেন এবং অপর অর্ধবৃত্তটিতে তিলকনাথ একটি আসন পেতে নিজেই বসলেন এবং শুরু করলেন তার মহা সাধনা। এই সাধনা সাধারণত কোনো মানুষকে বিপদ থেকে রক্ষার কাজে ব্যবহার করা হয়। মানুষ যখন কোনো বিপদে পড়ে বা তার মৃত্যু তার সামনে অগ্রসর হয়, সেখান থেকে তাকে রক্ষা করার জন্য এ হলো এক বিকল্প পদ্ধতি। যদিও মৃত্যু কোনো মানুষের পক্ষে আটকানো সম্ভব নয়, তবে বিপদ কিন্তু আটকানো সম্ভব। সাধনা শুরু হবার মিনিট 10-এর মধ্যে ছেলেটির শরীরে কিছু অস্বস্তির সৃষ্টি হয় এবং সে ছটফট করতে শুরু করে। তার ছটফটানো দেখে মনে হচ্ছে
যেন তার সারা শরীরে বীভৎস রকমের জ্বালা পোড়া হচ্ছে। এবারে তিলকনাথ তর্কালঙ্কার মশাইকে এক ঘটি জল আনতে বললেন। তর্কালঙ্কার মশাই চটজলদি ঘর থেকে এক ঘটি জল এনে তিলকনাথের সামনে রাখলেন। তিলকনাথ সেই ঘটির জলে আঙুল ছোঁয়াতে হঠাৎই এক তীব্র বিদ্যুতের ঝটকার মতো তিলকনাথের সারা শরীরে খেলে গেল। তিলকনাথ ব্যাপারটার কিছুই যেন ঠিক বুঝে উঠতে পারলেন না। তার সাথে এমনটা হবার কারণই বাকি এবারের প্রতিপক্ষ কি সত্যি তিলকনাথের সমতুল্য শক্তিশালী, নাকি তিলকনাথের কোনো ভুলের কারণে তন্ত্রের বিপরীত প্রতিক্রিয়া শুরু হয়েছে? তিলকনাথ আবারও সেই ঘটি থেকে জল তোলার জন্য আঙুল স্পর্শ করতে পুনরায় সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। তিলকনাথের মনে এবার কেমন যেন এক সন্দেহের উদয় হলো। এই বাড়িটা কি অপবিত্র, নাকি এই স্থানটা? তিলকনাথ এবারে চোখ বুঝলেন। যেটুকু জল তার হাতে লেগে রয়েছে সেটি নিয়ে তিনি তার কপালে ঠেকিয়ে একটা লম্বা নিঃশ্বাস টেনে মনে মনে মন্ত্র জপ করতে থাকলেন। মিনিট খানেকের মধ্যে ঘটির সম্পূর্ণ জলটি কুচকুচে কালো বর্ণে পরিণত হলো। তিলকনাথ এবারে সেই ঘটির জলটা সকলের সামনে ওই বৃত্তের মধ্যে ফেলে দেখিয়ে দিলেন যে সেটি আর জল নেই, কুচকুচে কালো জমাট বাঁধা থকথকে রক্তে পরিণত হয়েছে সেটি। এই দৃশ্য দেখে সকলে রীতিমতো চমকে ওঠে। তর্কালঙ্কার মশাইয়ের মনে এবারে ধীরে ধীরে ভয়ের সঞ্চার হয়। এক প্রকার কাঁদো কাঁদো স্বরে তিনি বলে ওঠেন, এসব কি হচ্ছে তান্ত্রিক বাবা? এগুলো কি রক্ত কেন এখানে? আমি তো আপনাকে এক ঘটি জল দিলাম, এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বাড়িতে কি কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে? তাহলে তাহলে আমার ছেলের যা হয়েছে সেটা কোনো সাধারণ শারীরিক সমস্যা নয়। না, আমার মনে হয় এই বাড়িতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো জলে। জলে? জলে সমস্যা কি করে হবে? রোগজনিত কোনো ব্যাপার তো এটা মনে হচ্ছে না। তাহলে জলে কি কেউ বন্ধনী দিয়ে টুকটাক করেছে? টুকটাক নয়, এটা কোনো সাধারণ টুকটাক বা জাদুবিদ্যার খেলা নয়। এক মহা শক্তিশালী ধূমাবতী সাধক বা সাধিকা এই ঘটনা ঘটাচ্ছে। সামনে ঘোর বিপদ ঘনিয়ে আসছে। এই ছেলেটির সুস্থ হয়ে আসার সম্ভাবনা আরো কমে গেল। তিলকনাথের মুখ থেকে কথাটি শুনতে তর্কালঙ্কার মশাই তিলকনাথের হাতে পায়ে ধরার জোগাড় হন। তিলকনাথ খানিক ইতস্তত ভাবে বলে ওঠেন, আরে আরে, আপনি উঠুন উঠুন, কি করছেন? আরে আরে উঠুন উঠুন উঠুন। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু দয়া করে এভাবে ভেঙে পড়বেন না। আমি কথা দিচ্ছি, আমি আপনার ছেলেকে যে করে হোক বাঁচাবো। আপনি দয়া করে একটু শান্ত হন। আমি একটু পরেই আর একটা তন্ত্র সাধনায় বসবো। আপনি ততক্ষণ ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিন। আমার সাধনা শেষ হলে আমি আপনাকে ডেকে পাঠাবো। এই বলে তিলকনাথ ধনাকে ইশারা করলে তর্কালঙ্কার মশাইকে ঘরের ভেতরে নিয়ে যাবার জন্য। তিলকনাথের আদেশ মতোই ধনা তর্কালঙ্কার মশাইকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। এবারে তিলকনাথ শুরু করবেন তার মোক্ষম সাধনা, যেটি করলে হয়তোবা এই ছেলেটিকে বাঁচানো যেতে পারে। ধনা তর্কালঙ্কার মশাইকে ঘরের দিকে নিয়ে চলে যেতে তিলকনাথ তার দ্বিতীয় সাধনার জন্য পুনরায় জোগাড় জান্তির কাজ শুরু করে দেন। এখন প্রায় মধ্যরাত, ঘড়িতে রাত 2টো বাজে। যে সাধনা এখন তিলকনাথ শুরু করতে চলেছে এ হলো এক মহা সাধনা। এই সাধনার নাম অষ্টদ্রব্য শৈব সাধনা। তিলকনাথ এবারে গুরুচুন গুঁড়ো, অশ্বগন্ধার শেকড় গুঁড়ো এবং রক্তচন্দন গুঁড়োর সংমিশ্রণে একটি মিশ্রণ বানিয়ে তা দিয়ে মাটিতে একটি তারা চিহ্ন অঙ্কন করলেন।
এবং সেই তারার 5 কোণে 5টি বাঘনখী ফল এবং নিম ফল বসিয়ে দিলেন। এরপর তিলকনাথ হাতে তুলে নিলেন খানিকটা চিতার ভস্য এবং সেই ভস্য দিয়ে তিনি সেই তারা চিহ্নের ভেতরে ফাঁকা স্থানগুলি পূরণ করলেন। ভেতরের শূন্যস্থানগুলি ভস্য দ্বারা পূর্ণ হতে তিলকনাথ তার ঝোলা থেকে বের করলেন 2টি কঙ্কালের হাড় এবং সেটিকে তারা চিহ্নের মধ্যবর্তী স্থানে একটি ক্রস আকারে রাখলেন এবং তার উপর বসিয়ে দিলেন একটি লাল পঞ্চমুখী জবা। এরপর তিলকনাথ চোখ বন্ধ করে সেই জবা ফুলের উপর আলতোভাবে হাত ঠেকে করগুণে কি যেন মন্ত্র জপ করতে লাগলেন। তর্কালঙ্কার মশাইয়ের ছেলে এখনো তিলকনাথের অঙ্কন করা সেই অর্ধবৃত্তের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। এদিকে তারা চিহ্নের 5 কোণে থাকা বাঘনখী এবং নিম ফলগুলি একেবারে কালো বর্ণ ধারণ করেছে। তিলকনাথ এবারে চোখ খুললেন এবং একটি আলপিন দিয়ে সবকটি ফলকে একে একে ফাটিয়ে দিলেন। ফলগুলি ফাটাতে সেগুলির ভেতর থেকেও থকথকে কালো রক্ত বেরিয়ে আসে। তিলকনাথ এবারে পুনরায় সেই জবা ফুলের উপর হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র জপ শুরু করেন। এভাবে কিছুক্ষণ চলার পরে সেই তারা চিহ্নের মধ্যে থাকা লাল পঞ্চমুখী জবাটি ধীরে ধীরে কালো বর্ণ ধারণ করে এবং অপরদিকে সেই ছেলেটির শরীরের বর্ণ ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসে। এখন তার শরীরের রং আর কালো বর্ণের নেই। তিলকনাথ এবারে ধীরে ধীরে চোখ খোলেন। মায়াশঙ্করী এতক্ষণ সেইখানে দাঁড়িয়ে এই সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে চলেছেন। ছেলেটি এবারে কেমন যেন গোঙাতে শুরু করেছে। তিলকনাথ মায়াশঙ্করীকে আদেশ করলে তর্কালঙ্কার মশাইকে ডেকে পাঠাবার জন্য। মায়াশঙ্করীও তার আদেশ মতোই কাজ করলেন। তর্কালঙ্কার মশাই সেখানে এসে পৌঁছতে তার ছেলেকে ওইভাবে গোঙাতে দেখে তিনি এক প্রকার মাটিতে লুটিয়ে পড়লেন এবং বললেন, বাবা বাবা তোর কি হয়েছে? কি অসুবিধা হচ্ছে তোর? আমাকে বল বাবা, তোর কোথায় কষ্ট হচ্ছে বল আমাকে। বাবা আমার খুব কষ্ট হচ্ছে, আমি কি তুই এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? তান্ত্রিক বাবা, আমার ছেলে এইভাবে কথা বলছে কেন? ওকে এখনো ঠিক হয়নি? দেখুন, আমি কোনোভাবে আপনার ছেলের আয়ুটাকে বাড়িয়েছি। ওকে সম্পূর্ণরূপে সুস্থ করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। আপনার ছেলের মৃত্যু একেবারেই সামনে আসন্ন ছিল। হয়তো আজ বা কালের মধ্যেই ও প্রাণ হারাতো। তাই আপাতত এই মুহূর্তে ওর আয়ুকালটা বাড়িয়ে দিয়েছি। ওকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলতে আমার আরো কিছু সময় লাগবে। কিন্তু এর কারণটা কি? এক ভয়ানক অশুভ করাল ছায়া এই গ্রামের কিছুটা অংশকে গ্রাস করেছে, যেটুকু আমি বুঝতে পারলাম। মা শঙ্কর দেবী, আপনি একটা কাজ করুন। আপনি এই গোটা গ্রামটাকে একটা বলয় দিয়ে ঘিরে দিন, কারণ আমার মনে হচ্ছে যে এই কাজটা করেছে সেই গ্রামের ভিতরেই রয়েছে। তাই আপনি এই গোটা গ্রামটাকে বলয় দ্বারা আবদ্ধ করুন, যাতে সে কোনোভাবেই এই গ্রামের বাইরে বেরিয়ে যেতে না পারে। এই গ্রামেই তার উপস্থিতি আমি অনুভব করতে পারছি। এমনকি যে এই কাজ করছে তার শক্তি অত্যন্ত ভয়ানক পর্যায়ে পৌঁছে গেছে। আমি যে আজ আপনার ছেলের আয়ুকালটা বাড়িয়ে দিলাম সেটা এতক্ষণে সে বুঝতেও পেরে গেছে, আর সেইটাও বুঝে গেছে তার সমতুল্য শক্তিশালী কেউ এই গ্রামে এই মুহূর্তে চলে এসেছে। আচ্ছা তর্কালঙ্কার মশাই, একটা কথা সত্যি করে বলুন তো, আপনি কি জানেন এরকম ঘটনা আগে কারোর সাথে ঘটেছে কিনা? না, এর আগে তো হয়েছে, কিন্তু তারা তো মারা গেছে। আপনি যেভাবে আমার ছেলেকে বাঁচিয়ে দিলেন তাদের ক্ষেত্রে তো এরকম কিছু হয়নি। এর আগে এইভাবে 2 জন মারা গেছে। তারা 2 জন কি একই দিনে মারা গেছে? না না, একই দিনে নয়,
এই এই ধরুন সপ্তাহখানেক আগে একজন, আর এই 2-3 দিন আগে আর একজন। মানে আমার ছেলে যেদিন থেকে অসুস্থ হলো সেই দিনই ওই আর একজন মারা গেছে। বেশ, বুঝলাম। আচ্ছা, তখন আমার সাধনার সময় যে আপনি জলটা আমাকে এনে দিলেন, সেই জলটা আপনি কোথা থেকে আনলেন? কেন বলুন তো? পুকুর থেকে। মানে এই গ্রামে আমাদের উচ্চবংশীয় জাতেদের জন্য এক সুবৃহৎ জলাশয় রয়েছে, তো সেই জলাশয়ের জলই আমরা গ্রামের এদিকের উচ্চবংশীয় জাতের মানুষেরা ব্যবহার করি। আর গ্রামের অন্য দিকের মানুষেরা ওই দিকটায় কি জলকষ্টে ভুগছে নাকি? না, জল কষ্ট নয়। গ্রামের ওদিকেও একটা পুকুর রয়েছে, কিন্তু ওটা ভালো নয়, ওটা ময়লা। বেশ, চলুন তো ওই ময়লা জলাশয়ের দিকেই না হয় একবার যাওয়া যাক। ওই জলাশয়ের জলটাকে আমাকে ভালো করে একবার দেখতে হবে। খবরদার, ওদিকে একদম যাওয়ার চেষ্টা করবেন না। ওদিকে গেলে আমাদের ঘরে আর ঢুকবেন না। ওইদিকে গেলে আমাদের এদিকের মাটি অব্দি স্পর্শ করবেন না। মানে এরকম বলছেন কেন? না না, গ্রামের ওই দিকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সব ডোম, ছুতোর, মুচি, মেথর, চোর ডাকাতের দল সব ওই দিকে। তাহলে এই গ্রামটাকে আপনারা দুটো ভাগে ভাগ করে দিয়েছেন? হ্যাঁ, তা আমাদের জমিদার বাবুই করে দিয়েছেন। ওদের ছায়া অবধি আমরা মারাই না। বুঝলাম। আচ্ছা, আপনাদের এই যে জমিদার মশাইয়ের কথা বলছেন, তার কাছে কি কাল সকালে আমাকে একবার নিয়ে যেতে পারবেন? ওনার সাথে জল সংক্রান্ত ব্যাপারে আমার কিছু কথা আছে। বেশ, ঠিক আছে, আমি কাল সকালেই আপনাকে নিয়ে যাব। ভোরের আলো ফুটতে তো আর বেশি দেরি নেই। আপনি বরং ততক্ষণ একটু বিশ্রাম করে নিন। এই বলে তর্কালঙ্কার মশাই ও ধনা তার ছেলেকে ঘরে নিয়ে চলে যান। আর অন্যদিকে তিলকনাথ, ধনা ও মায়াশঙ্করী যে যার মতো একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন। আলাদা আলাদা ঘরে তাদের শোবার বন্দোবস্ত করা হয়েছে। সারাদিনের এত ধকলের পর বালিশে একটু মাথা ঠেকাতে ধনা ও মায়াশঙ্করী কয়েক সেকেন্ডের মধ্যে নিদ্রা জগতে পাড়ি দেন। তবে তিলকনাথের চোখে কিন্তু ঘুম নেই। তিনি শুয়ে কপালের উপর হাত রেখে এক মনে কি যেন ভেবে চলেছেন। হয়তো তর্কালঙ্কার মশাইয়ের বলা কথাগুলোই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। পরদিন সকাল হতে তর্কালঙ্কার মশাই তিলকনাথকে সাথে করে নিয়ে রওনা দেন জমিদার বাড়ির উদ্দেশ্যে। তার বাড়ি থেকে জমিদার বাড়ির দূরত্ব হাঁটা পথে প্রায় মিনিট 30-এর। জমিদার বাড়ি গিয়ে পৌঁছতেই তর্কালঙ্কার মশাই তিলকনাথকে সোজা নিয়ে চলে যান বাড়ির নিচতলার দক্ষিণ কোণের ঘরটিতে। কারণ তর্কালঙ্কার মশাই জানে যে সকালের এই সময়টিতে জমিদার বাবু ওই ঘরটিতে বসে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আলোচনা সভায় বসেন। তর্কালঙ্কার মশাইকে সেই ঘরে ঢুকতে দেখে জমিদার বাবু বলে ওঠেন, কি হে তর্কালঙ্কার, কি ব্যাপার? কোথায় ছিলে এতদিন? আর তোমার ছেলে এখন কেমন আছে? সে অনেক কথা, আমি না হয় আপনাকে পরে সব বলবো। তবে তবে আমার ছেলেটা যে একদম ভালো নেই জমিদার বাবু। ওর শরীরের অবস্থা খুব খারাপ, বাঁচবে কিনা তাও জানি না। সে কি কথা? তা ডাক্তার বদ্যি দেখাওনি তুমি? সব দেখিয়েছি জমিদার বাবু, সব দেখিয়েছি। বহু ডাক্তার বদ্যি আমার দেখানো হয়ে গেছে, কিন্তু কেউই কিছু করতে পারিনি। এই যে আমার সাথে এই যে তান্ত্রিক বাবা এসেছেন, উনি আমার ছেলের আয়ুকালটা খানিক বাড়িয়ে দিয়েছেন তন্ত্রের দ্বারা। আর উনি আমাকে বলেছেন যে আমার ছেলেকে সুস্থ করে দেবেন। আপনার সাথে ওনার কিছু কথা আছে। হ্যাঁ, বেশ বেশ। আচ্ছা, আপনারা সবাই এখন একটু আসুন, আমার তান্ত্রিক মশাইয়ের সঙ্গে একটু কথা আছে। এই কথা বলতে জমিদারের আদেশ মতো সেই মুহূর্তে ওই ঘরে যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকেই বাইরে বেরিয়ে গেল। হ্যাঁ, এইবার বলুন কি বলবেন। আচ্ছা, এই গ্রামের জলাশয়ের ব্যাপারটা কি বলুন তো? গ্রামের এদিকের মানুষের জন্য একটা বড় জলাশয়, আবার গ্রামের ওদিকের মানুষের জন্য আর একটা জলাশয়, ঠিক কি ব্যাপার বলুন তো? দেখুন মশাই, এই নিয়ম অনেক দিন ধরেই চলে আসছে। আপনি যেন আবার এসবের মধ্যে বাধা দিতে আসবেন না। দুদিনের অতিথি হয়ে এসেছেন, অতিথি সমাদর উপভোগ করুন। আপনার যদি অন্য কিছু বলার থাকে আপনি বলুন,
না হলে আপনি আসতে পারেন। বেশ, ওই কথা না হয় আমি বলছি না, তবে আপনার কাছে আমার একটা অনুমতি নেওয়ার আছে। আমি আপনাদের গ্রামের এই দিকটাতে একটা বড় জায়গা চাই, যেখানে আমি তন্ত্র সাধনা করব। আমি ওনার কাছ থেকে শুনলাম এর আগেও নাকি এভাবে আরো দুজন মারা গেছে, আর ওনার ছেলের অবস্থাটাও এখন সেই দিকে এগাচ্ছে। তাই ওনার ছেলেকে বাঁচাতে হলে এই তন্ত্র সাধনাটা করা আমার পক্ষে অত্যন্ত জরুরি। এই সাধনার মাধ্যমেই আমাকে আগে জানতে হবে এটা কে এবং কেন করছে, তবেই আমি ওনার ছেলেকে বাঁচাতে পারবো। বেশ, আমি অনুমতি দিলাম। যেটা ভালো হয় আপনি করুন, কিন্তু এটা করতে গিয়ে আমাদের এতদিনের এই প্রথাকে কিন্তু মাঠে মারা যেতে দেবেন না। গ্রামের এমন জায়গায় বসে আপনার এই তন্ত্র সাধনা করবেন যাতে ওইদিকের ওই ছোট লোকগুলোর সঙ্গে আপনার কোনোভাবেই কোনো ছোঁয়াছুঁই না লাগে। আর দয়া করে এমন কিছু করুন যাতে আমাদের এদিকের আর কারোর প্রাণ না চায়। সে ওদিকে ছোট লোকগুলোর প্রাণ থাক কি না থাক তা আমার দেখার দরকার নেই। জমিদারের কাছ থেকে এই কথাগুলো শুনতে তিলকনাথ যেন একেবারে রাগে ফুঁসতে থাকেন। জমিদারের সাথে আর একটি কথাও না বাড়িয়ে তিনি হন হন করে সোজা জমিদার বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন এবং রওনা দেন তর্কালঙ্কার মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। তার বাড়ি গিয়ে পৌঁছতে তিলকনাথ ধনাকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান একটি ফাঁকা জায়গার সন্ধানে, যেখানে বসে তিনি তার সাধনাটা সম্পন্ন করতে পারবেন। তিলকনাথের এমন একটা ফাঁকা জায়গা চাই যেখানে প্রায় হাত 25-এর মধ্যে কোনো প্রাণীর অস্তিত্ব থাকা চলবে না, এমনকি কোনো গাছও না। খানিকটা দূর যেতে সেরকমই একটা ফাঁকা জায়গা তিলকনাথের চোখে পড়ে। তিলকনাথ সেই মুহূর্তে তার ঝোলা থেকে খানিকটা গরুচন গুঁড়ো বের করে তা দিয়ে সেই জায়গাটা একটা গোলাকার বৃত্ত অঙ্কন করেন, যাতে কেউ এই জায়গাটাকে অপবিত্র করে না ফেলে। কাজ সম্পন্ন হতে তিনি পুনরায় তর্কালঙ্কার মশাইয়ের বাড়িতে ফিরে আসেন এবং মায়াশঙ্করীকে পুরো ঘটনাটা খুলে বলেন, কারণ মায়াশঙ্করীর সাহায্য ছাড়া তিলকনাথের একার পক্ষে এই সাধনা করা সম্ভব নয়। এই জটাধূমচণ্ডীর সাধনা করতে একজনের বেশি সাধক বা সাধিকার প্রয়োজন হয়। তিলকনাথ এই সাধনা শুরু করবেন আজ ঠিক রাত 12টার পর। তবে এই সাধনার জন্য তার বেশ কিছু উপকরণ লাগবে, যা তিনি ধনাকে সঙ্গে নিয়ে নিজেই জোগাড় করতে বেরোলেন। ঘড়িতে রাত এখন 10টা বাজে। তিলকনাথ ও মায়াশঙ্করী রাতের আহারটা সম্পন্ন করে এখন একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন। রাত ঠিক 11:30 বাজতে তিলকনাথ ও মায়াশঙ্করী তর্কালঙ্কার মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে রওনা দেন সেই ফাঁকা জায়গাটির উদ্দেশ্যে। সেখানে গিয়ে পৌঁছতে তিলকনাথ তার ঝোলা থেকে কয়েকটি মোমবাতি বের করে সেগুলি মায়াশঙ্করীর হাতে দিয়ে বলেন, মায়াশঙ্করী দেবী, এগুলোকে একটু এই গোল বৃত্তের চারিদিকে জ্বালিয়ে দিন, আমি ততক্ষণ বাকি জোগাড়গুলো করি। তিলকনাথের আদেশ মতোই মায়াশঙ্করী দেবী তৎক্ষণাৎ সেই মোমবাতিগুলি বৃত্তের চারিধারে জ্বালিয়ে দিলেন। মোমবাতিগুলো জ্বালাতেই সেই জ্যোতিতে চারিদিকে নিকষ অন্ধকার কেটে গিয়ে আলোয় পরিপূর্ণ হয়ে ওঠে। তিলকনাথ এবারে খানিকটা চিতার ছাই নিয়ে তা দিয়ে একটি গোলাকার বৃত্ত অঙ্কন করলেন এবং সেই বৃত্তের চারপাশে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈঋত, অগ্নেয়, বায়ু এই 8টি দিক বরাবর 8টি সজারুর কাঁটা তিনি পুঁতে দেন। এবারে সেই গোলাকার বৃত্তের একেবারে মধ্যস্থলে তিনি যজ্ঞের কাঠ সাজিয়ে তাতে আগুন ধরিয়ে দেন এবং একে একে ঘি ও মধু তিনি তাতে ঢালতে থাকেন। আগুনে ঘি ঢালতেই সেই যজ্ঞকুণ্ডের অগ্নিশিখার তেজ যেন আরো বৃদ্ধি পেতে থাকে। তিলকনাথ এবার সেই যজ্ঞকুণ্ডের সামনে মাটিতে একটি কুলো রাখলেন এবং 3টি কাঁচা বেলের গায়ে সিঁদুর দিয়ে 3টি করে ফোঁটা দিলেন। এরপর তিনি সেই 3টি কাঁচা বেলের মধ্যে থেকে একটিকে রাখলেন কুলোর ঠিক মাঝখানটায় এবং অপর দুটিকে রাখলেন কুলোর দুপাশের দণ্ড দুটিতে।
এই কাজ সম্পন্ন হতে তিনি হাতে তুলে নিলেন 18টি কাকের পালক এবং সেগুলির প্রত্যেকটিকে তিনি কুলোর চারপাশে পুঁতে দিলেন। এরপর তিলকনাথ চোখ বন্ধ করে শুরু করলেন তার মহামন্ত্র জপ এবং তার সাথে মাঝে মাঝে সেই যজ্ঞকুণ্ডের আগুনে তিনি ঘি ও মধু ঢালতে থাকলেন। ঠিক একই রকম ভাবে মায়াশঙ্করীও তিলকনাথের পাশে বসে মন্ত্র উচ্চারণ করতে থাকেন। কিছুক্ষণের মধ্যে তাদের সম্মিলিত মন্ত্র উচ্চারণের প্রভাবে কুলোর মধ্যে থাকা বেলগুলি একে একে ফাটতে শুরু করে এবং সেগুলির ভেতর থেকে বেরিয়ে আসে কুচকুচে কালো তরল পদার্থ। তিলকনাথ এবারে তার মন্ত্র উচ্চারণের গতি আরো বাড়িয়ে দেন এবং সাথে মায়াশঙ্করীও। কিছুক্ষণের মধ্যে হঠাৎ এক দমকা হাওয়ায় যজ্ঞকুণ্ডের চারিধারে জ্বলতে থাকা সেই মোমবাতিগুলি এক ঝটকায় নিভে যায় এবং সেই বৃত্তের বাইরে পুঁতে রাখা 8টি সজারু কাঁটা গ্রামের উত্তর পশ্চিম দিক বরাবর ইঙ্গিত করে মাটিতে পড়ে যায়। এই ইঙ্গিত দেখে তিলকনাথ বুঝে যায় যে গ্রামের ওই উত্তর পশ্চিম দিক বরাবরই সেই অপশক্তি নিহিত রয়েছে। এই কথা চিন্তা করতে করতে তিলকনাথ হঠাৎই লক্ষ্য করেন মায়াশঙ্করী দেবী তার দিকে কেমন যেন হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তিলকনাথ কিছু বুঝে ওঠার আগে মায়াশঙ্করী তার দিকে তেড়ে এসে তার গলা টিপে ধরে। তিলকনাথ বুঝে যান যে মায়াশঙ্করী আর আগের অবস্থায় নেই, তার শরীরে এখন কিছু একটা ভর করে রয়েছে। তবে এ কোনো অশরীরী প্রেতাত্মা নয়। মায়াশঙ্করী স্পর্শে তিলকনাথ বুঝে যান যে তার দেহে কেউ সূক্ষ্ম শরীরে প্রবেশ করেছে। তিলকনাথ কোনো রকমে মায়াশঙ্করীর হাতটাকে তার গলা থেকে আলগা করে নিয়ে বলে ওঠে, কে কে তুই? বল তুই কে? কি চাস তুই? প্রতিশোধ, প্রতিশোধ চাই আমি, প্রতিশোধ। ভোরের আলো সবে ফুটেছে। চারিদিকের অন্ধকার ভাবটা এখনো ঠিক পুরোপুরি কাটেনি। পাখিদের হালকা কিচিরমিচির শব্দ মায়াশঙ্করীর কানে ভেসে আসছে। তিনি কেমন যেন এক ঘোরের মধ্যে রয়েছেন। তার মাথায় ভয়ানক রকমের যন্ত্রণা হচ্ছে। মায়াশঙ্করী অতি কষ্টে ধীরে ধীরে তার চোখ দুটো মেলে তাকান। চোখ খুলতে ঝাপসা দৃষ্টিতে তিনি প্রথমেই দেখতে পান এক কিশোরের মুখ। তার দৃষ্টিটা খানিক পরিষ্কার হতেই তার সামনে ঝুঁকে থাকা সেই কিশোরের মুখটা বোঝা যেতে থাকে। সে আর কেউ নয়, সে হলো ধনা। মায়াশঙ্করীর জ্ঞান ফিরেছে কিনা তা জানার জন্য তার মুখের দিকে মনোযোগ সহকারে সে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। কাল রাতের ওই ঘটনার পরে মায়াশঙ্করী দেবী জ্ঞান হারিয়েছিলেন। তাকে কোনো রকমে ধরাধরি করে সেই সাধনা স্থল থেকে তাকে তর্কালঙ্কার মশাইয়ের বাড়িতে নিয়ে আসা হয়েছে। মায়াশঙ্করী চোখ খুলে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করতে থাকেন। তিলকনাথ তাকে বাধা দিয়ে বলে ওঠেন, আরে আরে, আপনি উঠছেন কেন? অত ব্যস্ত হওয়ার কিছু নেই, আপনি বিশ্রাম নিন। তা আপনার শরীর এখন কেমন লাগছে? মাথাটা এখন খুব ধরে আছে, গা হাত পা সারা শরীর ব্যথা, খুব দুর্বল লাগছে। কাল যে ওই সাধনার সময় কেউ কি করে আমার দেহ অধিকার করলো সেটাই তো আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। এর আগে কিন্তু এমনটা কখনো হয়নি আমার সাথে। আর কি যে হলো বা কি করে যে আমি জ্ঞান হারালাম সেটাও তো ঠিক বুঝলাম না। দেখুন, আপনি উচ্ছিষ্ট গণের সাধনায় সিদ্ধ, আর যে আপনার শরীর অধিকার করেছিল তার শক্তি হলো 10 মহাবিদ্যার ধূমাবতী। মায়ের শক্তি আর ছেলের শক্তির মধ্যে কিছুটা হলেও তফাৎ আছে।
আর তাছাড়া আপনার গাত্রবন্ধনী শক্তি ধূমরূপে আসা সেই মহাশক্তির কাছে কিছুই নয়। তবে আপনার অন্তরাত্মা যেহেতু অত্যন্ত পবিত্র এবং সম্পূর্ণরূপে কলুষমুক্ত, তাই সে আপনার দেহ ধারণ করলেও আপনার কোন রকম ক্ষতি কিন্তু করতে পারেনি। এমনকি সেই শক্তি আপনার দেহ ধারণের মাধ্যমে আমাকে গলা টিপে মেরে ফেলতেও চেয়েছিল। আমি তাকে বাধা দিয়ে সে কি চায় জিজ্ঞাসা করতেই সে প্রতিশোধ বলে চিৎকার করতে করতে আপনার শরীর ত্যাগ করে, আর আপনি তখনই জ্ঞান হারান। তিলকনাথের কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটা শোনার পর তা বুঝতে মায়াশঙ্করের একটু সময় লাগে, কারণ তার ঘোরটা এখনো পুরোপুরি কাটেনি। পুরো বিষয়টা বুঝতে তিনি খানিক ইতস্তত ভাবে বলে ওঠেন, আমাকে ক্ষমা করবেন। আমি সত্যি খুব লজ্জিত। কাল রাতে আপনার সাথে করা খারাপ ব্যবহারের জন্য আমি সত্যি খুব লজ্জিত। আপনি আমায় ক্ষমা করবেন। আরে না না, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনি তো কিছু করেননি। আপনার শরীর তো আপনার নিয়ন্ত্রণে ছিল না, ওই তো করেছে এইসব আপনার দেহটাকে কাজে লাগিয়ে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য। আচ্ছা, এই যে প্রতিশোধের কথা বলছেন, তা সে কি প্রতিশোধ নিতে চাইছে আর কেনই বা নিতে চাইছে, সেই সব কিছু কি জানতে পারলেন? না, তা তো ঠিক জানতে পারলাম না, কিন্তু সেই যে তিলকনাথ বাবা, তাহলে কালকের সাধনা কি সম্পূর্ণ হয়নি? আমার ছেলেটাকে সুস্থ করার কোনো উপায় কি বের করা গেল না? তিলকনাথ খানিকক্ষণ নিশ্চুপ থাকলেন। তার মাথায় তিনি কিছু একটা চিন্তার জট পাকাচ্ছেন। নীরবতা ভেঙে হঠাৎই তিলকনাথ বলে ওঠেন, আছে আছে, উপায় আছে, তবে সেটা করতে হলে আপনার আর আমার পরিচয় এখানেই শেষ। মানে ঠিক বুঝলাম না তো বাবা, কি বলতে চাইছেন আপনি? আপনাকে বিদায় জানিয়ে আমাকে গ্রামের ওই প্রান্তে যেতে হবে। আমার মন বলছে ওখানেই আসল রহস্য লুকিয়ে রয়েছে। সে আপনাকে আমি বাধা দেব না, কিন্তু একটা কথা আমি আপনাকে জানিয়ে রাখি, গ্রামের ওই প্রান্ত কিন্তু একেবারেই নিরাপদ নয়। কারণ যেমন গ্রামের ওই প্রান্তের মানুষ এদিকে এলে বিপদ, ঠিক তেমনি গ্রামের এদিকের মানুষ যদি ওদিকে যায় তাহলেও কিন্তু তাদের প্রাণ সংশয়ের সম্ভাবনা থেকে যায়। কারণ ওরা আমাদের একদমই সহ্য করতে পারে না। বুঝতেই পারছেন, চোর ছেঁচোর ডাকাত ছোট লোকের দল সব, ওরা কি আর ভদ্রতা সভ্যতা জানবে? অনেকদিন আগে আমাদের এদিকের একজন লোক ভুল করে ওদের ওদিকে চলে গেছিল, তাকে একেবারে লুট করে অবস্থা খারাপ করে দিয়েছিল। আমরা কোনো মতে ওকে প্রাণে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম, তাই যাওয়ার আগে আপনাকে একটু সাবধান করে দিলাম। বুঝে শুনে পা ফেলবেন, কোনো বিপদ হলে কিন্তু আমরা কেউ দায়ী থাকবো না, আর আপনাকে ওদিকে বাঁচাতে যেতেও পারবো না। যেহেতু জমিদারের আদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন, পরে জমিদার যদি আমাকে ধরে তখন আমার কিন্তু কিছু বলার উপায় থাকবে না, হয়তো আমার কাজটাও চলে যেতে পারে। তাই যা করবেন নিজের দায়িত্বে বুঝে শুনে করবেন। আমি সবই বুঝলাম, আর সেই জন্যই আমরা ছদ্মবেশে যাব। এরকম সাধু সন্ন্যাসী বেশ নিয়ে আমরা ওখানে যাব না, একদম ভিখারি সেজে ওখানে যাব, ছেঁড়া বস্ত্র পরিধান করে। ওদের সাথে মেশার জন্য ওদের মতোই হতে হবে। বেশ, সবই তো বুঝলাম, কিন্তু আপনি ওই প্রান্তে গিয়ে যাবেনটা কোথায়? কার কাছে আপনি যাবেন? ওখানে তো কাউকে চেনেন না, কার সাথেই বা ওখানে যোগাযোগ করবেন? যেখানে যাব সেই ব্যবস্থা এবং দিক নির্ণয় আমার করা ইতিমধ্যেই হয়ে গেছে। এই বলে তিলকনাথের ঝোলা থেকে কি যেন একটা বের করলেন। সেটি হলো একটি কাকের পালক, তবে সেটি কিন্তু আর কালো রঙের নেই। পালকটির রং এখন সাদা বর্ণের হয়েছে। কালকের সাধনায় ব্যবহৃত সেই পালকগুলির মধ্যে থেকে এটি হলো একটি। তবে এই পালকের সাদা রং ধারণের পেছনে কারণটা যে ঠিক কি তা কিন্তু তিলকনাথ বুঝে গেছেন, এবং সেই মতোই তিনি হয়তো তার আগামী পরিকল্পনাটিও সাজিয়ে নিয়েছেন। হঠাৎই তর্কালঙ্কার মশাই বলে ওঠেন, বেশ ঠিক আছে, আপনি না হয় যাবেন তাহলে, তবে দিনের আলোতে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না, কারণ দিনের বেলাতে ওদিকে গেলে ওরা কিন্তু দেখে নিতে পারে যে আপনি গ্রামের এদিক থেকে ওদিকে গেছেন, তখন কিন্তু আপনার বিপদ হতে পারে। আপনাকে সূর্য ডোবার পরে বা রাতের অন্ধকারে ওদিকে যেতে হবে, যাতে কেউ আপনাকে দেখতে না পায়।
তিলকনাথ তর্কালঙ্কার মশাইয়ের কথায় সম্মতি জানান এবং দুপুরের মধ্যাহ্ন ভোজনটা একটু তাড়াতাড়ি সম্পন্ন করে বিশ্রাম নিয়ে নেন। দুপুর গড়িয়ে বিকেল হতে তিলকনাথ সেই গ্রামের অপর প্রান্তে যাবার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। তিলকনাথ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তার ঝোলায় গুছিয়ে নেন এবং তার পরনের বস্ত্রটির কিছু কিছু অংশ তিনি ছিন্ন ভিন্ন করেন। সাথে কিছুটা ধুলো মাটিও তিনি তার ছিন্ন বস্ত্রে এবং শরীরের বিভিন্ন জায়গায় লাগিয়ে নেন। ঠিক একই কাজ করেন মায়াশঙ্করীও। এবারে তিলকনাথ ও মায়াশঙ্করী দুজনের বেশভূষা দেখে তাদের ভিক্ষুক বলেই কিন্তু মনে হচ্ছে। তিলকনাথের কাজ সম্পন্ন হতে তিনি ধনাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, ধনা, তুই এনাদের সাথেই থাক, এদের সাথে থেকে এদের দেখাশোনা কর। ধনা প্রথমে রাজি না হলেও পরে তিলকনাথের আদেশ মানতে সে বাধ্য হয়। অর্থাৎ তিলকনাথ ও মায়াশঙ্করী দুজনেই যাচ্ছে গ্রামের অপর প্রান্তে, আর ধনা থাকবে তর্কালঙ্কার মশাইয়ের কাছেই, যাতে কোনো রকম বিপদ হলে সেই সংকেতটুকু অন্তত তিলকনাথের কাছে পৌঁছানো যায়। শেষবারের জন্য তর্কালঙ্কার মশাই ও তার অসুস্থ ছেলেটিকে তিলকনাথ ও মায়াশঙ্করী বিদায় জানিয়ে রওনা দিলেন গ্রামের অপর প্রান্তের উদ্দেশ্যে। গ্রামের উত্তর পশ্চিম কোণ বরাবর একটি ঝোপঝাড় রয়েছে। তিলকনাথরা ঠিক করলেন সেই ঝোপটি পেরিয়ে তারা গ্রামের অপর প্রান্তে প্রবেশ করবেন। ঠিক সেইভাবেই তারা সেই দিক বরাবর অতি সন্তর্পণে এগোতে লাগলেন। ঝোপটা পেরোতে তাদের সামনে ফুটে ওঠে গ্রামের অপর প্রান্তের একটি ছোট দৃশ্য। সূর্য অস্ত গেলেও যেটুকু আলো এখনো রয়েছে তাতে আবছা আবছা গ্রামের ঘর বাড়িগুলোকে দেখা যাচ্ছে। গ্রামের ওই দিকের প্রান্তে সারি সারি পাকা বাড়ি থাকলেও গ্রামের এই দিকে কিন্তু একটিও পাকা বাড়ি তিলকনাথদের চোখে পড়ছে না। এদিকের ঘর বাড়িগুলি বাঁশ, কাঠ, গোলপাতা ও টিনের তৈরি। এমনকি গ্রামের এদিকের রাস্তাটাও পাকা নয়। দেখেই বোঝা যাচ্ছে যে গ্রামের এই দিকের মানুষের অর্থনৈতিক জীবন খুব একটা সচ্ছল নয়। অভাবের অন্ত নেই গ্রামের এই দিকটাতে। তিলকনাথ এবারে আশেপাশে কাউকে না দেখতে পেয়ে সেই ঝোপ থেকে বেরিয়ে গ্রামের একটি নির্দিষ্ট দিক বরাবর হাঁটা লাগান এবং তার পিছন পিছন তাকে লক্ষ্য করে মায়াশঙ্করীও। দেখে মনে হচ্ছে যেন গন্তব্যস্থলটি তিলকনাথের অতি পরিচিত, যেন তিনি এখানে আগেও এসেছেন। সবকিছু যেন তার খুবই চেনা। এইভাবে বেশ কিছুটা পথ যাওয়ার পরে তিলকনাথ ও মায়াশঙ্করী একটি মাটির বাড়ির সামনে এসে থামলেন। তিলকনাথ সেখানে দাঁড়িয়ে আশপাশটা একটু ভালো করে দেখতে লাগলেন। তিলকনাথের পরিকল্পনাটা যে আসলে কি তা কিন্তু মায়াশঙ্করী ঠিক ঠাউর করতে পারছে না। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর একটি মহিলা কণ্ঠস্বর হঠাৎই তাদের কানে ভেসে আসে। আমাকে খুঁজছেন? কথাটা তাদের কানে ভেসে আসতে সেই বাড়িটির পিছন দিকে তাদের চোখ চলে যায়। বাড়িটির পিছন দিকে এক রাশ অন্ধকার জমাট বেঁধে রয়েছে। তিলকনাথ ও মায়াশঙ্করী সেই অন্ধকারের দিকে ধীর পায়ে এগোতে থাকেন। কিছুটা এগোতে সেই অন্ধকার খানিক কেটে গিয়ে তারা সেই মহিলাকে দেখতে পায়। বাড়ির পিছন দিকের মাটির বারান্দাটাতে সেই মহিলাটি বসে রয়েছে। তার চুলটা উস্কো খুস্কো এবং খোলা, আর তার পরনে রয়েছে একটি সাদা থান। দেখেই বোঝা যাচ্ছে যে মহিলাটি বিধবা। মহিলাটি পুনরায় বলে ওঠে, তাহলে কাল রাতে আমার দেওয়া ইঙ্গিত কাজে দিয়েছে। সঠিকভাবে চিনে তাহলে এখানে আসতে পারলেন। কিন্তু আপনি এসেই বা কি করবেন? আমার পথের বাধা তো হতে পারবেন না। খানিকক্ষণ নিশ্চুপ থেকে তিলকনাথ বলে উঠলেন, আচ্ছা, আপনি তাহলে সেই মহিলা যে কাল রাতে এনার শরীরে সূক্ষ্ম দেহে ভর করেছিলেন আর আমার সাধনা ভঙ্গ করার চেষ্টা করেছিলেন। তা এর কারণটা কি?
এরকম কেন করতে চাইছিলেন? আমার যেটুকু মনে পড়ছে, কাল রাতে আপনার বলা শেষ কথাটা ছিল প্রতিশোধ। কিসের প্রতিশোধ? আর কেনই বা এরকম করছেন জঘন্য কাজ? ইতিমধ্যে তো আপনি দুজনের প্রাণ নিয়ে নিয়েছেন, আর আরেকজনের অবস্থাও তো অত্যন্ত সংকটজনক। যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে। এভাবে মানুষের জীবন নিয়ে খেলার মানেটা কি? কেন করছেন এরকম? কি চাই? চাওয়ার তো কিছুই ছিল না, কোনো চাহিদাই আমার ছিল না। আমার যেটুকু ছিল ওরা সব শেষ করে দিল। সামান্যটুকু জিনিস আঁকলেই আমি বাঁচতে চেয়েছিলাম, ওরা সেটুকুও দেয়নি, কেড়ে নিয়েছে সবকিছু। চাওয়ার প্রশ্ন তো দূরের কথা। মহিলার বলা কথাগুলো যেন তিলকনাথের মাথার উপর দিয়ে যায়। কি বলতে চাইছে এই মহিলা? আর কেই বা তার কি কেড়ে নিয়েছে? তার শরীরে থাকা সাদা থানটি দেখে তিলকনাথ তার স্বামীর মৃত্যুর কথা আন্দাজ করতে পারছেন, কিন্তু তাকে হারানোর কথাই কি মহিলা বলছে? তিলকনাথ এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হবার জন্য সেই মহিলাকে পুনরায় প্রশ্ন করে। আপনি একটু গোটা ঘটনাটা গুছিয়ে বললে ভালো হয়। আমি খুব তাড়াহুড়ো করে এবং জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছি। আমার হাতের এই যে পালকটা, এটা একটা সাদা পালক, কিন্তু কাকের পালক কখনো সাদা হয় না। অর্থাৎ এই পালকের রং পরিবর্তনের মাধ্যমে একজন বিধবা মহিলার ইঙ্গিত দিয়েছে। আর আমি যত ধীরে ধীরে এগিয়ে আসছিলাম, এই পালকটা আমাকে সঠিক দিক নির্ণয় করতে সাহায্য করছিল। এই পালকটাই আমাকে আকর্ষণ করে আমার পদযুগলকে সঠিক স্থানে এনে পৌঁছে দেয়। নিশ্চয়ই কিছু জানানোর উদ্দেশ্য রয়েছে এই পালকের। তাই আপনার কাছে একান্ত অনুরোধ, আপনি যদি আমাকে সমস্ত ঘটনাটা বলেন, তাহলে হয়তো আমার এর সুরাহা করতে একটু সুবিধা হবে। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর সেই মহিলাটি বলা শুরু করলো। আমি না চাইলে আপনারা আমার কাছে কখনোই পৌঁছতে পারতেন না। বলতে পারেন এক প্রকার আমি আপনাদের এখানে নিয়ে আসার ব্যবস্থা করেছি, ঘটনাগুলো জানানোর জন্য। প্রথম থেকেই আমাদের গ্রামের এদিকের মানুষদের সাথে গ্রামের ওদিকের উচ্চ জাতের মানুষদের একটা বিভেদ রেষারেষি ছিল। তাই আমরা গ্রামের ওদিকে খুব একটা যেতাম না, আর ওরাও ওদিকে আসতো না। তবে ওদের মনে একটা ভুল ধারণা ছিল যে ওদিক থেকে এদিকে না, কিন্তু খেলা শেষ হবার পরে ওরা আর আমার ছেলেটাকে বাড়ি পৌঁছে দিতে আসেনি। তাই আমার ছেলেটা বাধ্য হয়ে একা একাই বাড়ি ফিরছিল। আর আসার পথে ওর হয়তো খুব তেষ্টা পেয়েছিল, তাই আর কোনো উপায় না দেখে আমার ছেলেটা ওদের ওদিকের যে পানীয় জলের জলাশয়টা রয়েছে সেখানে নেমে একটু জল খাচ্ছিল। আর ঠিক সেই সময়ই হয়তো ওদের ওখানের কোনো ব্রাহ্মণ ওকে দেখে ফেলে, আর সেই মুহূর্তেই সে আমার ছেলেটাকে গিয়ে ধরে আর ওকে জিজ্ঞাসাবাদ শুরু করে। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরেই সে বুঝে যায় যে আমার ছেলেটা ওদের ওই জলাশয়ের জলকে স্পর্শ করে সেটাকে কুলসিত করে ফেলেছে। সেই মুহূর্তেই ওই লোকটি ওখানে আরো লোক জোগাড় করে ফেলে। জমিদার বাবুর লোকজন এসে আমার ছেলেটাকে একটা গাছের সাথে বেঁধে বেধার রক মারধর করতে থাকে। সে কিছুতেই তাদের বিশ্বাস করাতে পারে না যে সে নিজের ইচ্ছায় ওদিকে যায়নি, ওকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের স্বার্থ মেটাতে। এমনকি সেই মুহূর্তে ওই ছেলেগুলোকেও ডেকে পাঠানো হয়, কিন্তু সেই ছেলেগুলো সেই মুহূর্তে আর সত্যি কথা বলে না। এমনকি বলে যে ওরা ওকে চেনে অবধি না। ওরা আমার ছেলেটাকে পুরোপুরি ফাঁসিয়ে দেয়। ওদের মতে আমার ছেলে যেহেতু ওদের ওই জলাশয়ের জলকে পান করে কুলসিত করেছে, তাই ওই জলেই ওকে গলা অবধি ডুবে এক রাত থাকতে হবে। আমাদের যেহেতু ওদিকে যাওয়া বারণ, তাই আমার ছেলের খোঁজটুকু অবধি পাইনি। সারা রাত আমি গ্রামের এ প্রান্তের সীমানায় বসে কেঁদে গেছি, কিন্তু আমার ছেলেটার কোনো খবর আমি পাইনি। ওকে ওই জলাশয়ের মাঝখানে গলা অবধি জলে সারা রাত ডুবে রাখা হয়েছিল। এমনিতেই তখন ছিল শীতকাল, আর তার মধ্যে ওরকম কনকনে ঠান্ডা জলে ও সারা রাত দাঁড়িয়েছিল, আর তাতেই আমার ছেলেটা মারা গেল।
পরদিন সকালবেলা ওদের ওদিকের দুজন এসে আমার ছেলের দেহটা আমাদের গ্রামের এদিকে ছুঁড়ে ফেলে দিয়ে যায়। ওর সারা শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল, একেবারে দেহটা পাথরের মতো হয়ে গেছিল, এমনকি সারা রাত শরীরের রক্ত শূন্য হয়ে গেছিল ওর। তখন আমি পুরো ঘটনাটা জানতে পারিনি। ওদের ওদিকের গ্রাম থেকে আমাদের এদিকে হারু নামে একজন লোক মাঝে মধ্যে আসে। লোকটা খুব ভালো, ওদের মতো দাম্ভিক নয়। ওই হারুর কাছ থেকেই আমি সমস্ত ঘটনাটা জানতে পারি, কিরকম নৃশংসভাবে ওরা আমার ছেলেটাকে মেরে ফেলেছে। সব আমি ওর কাছ থেকেই জানতে পারি। তবে এই ঘটনার প্রতিবাদ করার মতো কোনো ক্ষমতা আমার ছিল না। এমনিতেই আমি স্বামীহারা। আমার ছেলেটাকে আমি একা অনেক কষ্টে মানুষ করেছিলাম। সেখানে আমি একটা একা মেয়ে মানুষ। ওই অতগুলো লোকের বিরুদ্ধে কিভাবে লড়াই করব, এই ভেবে আমি আর কিছু করতে পারিনি। শুধু সারা দিন রাত আমি ছেলেটার জন্য চোখের জল ফেলে গেছি। কেউ ছিল না আমার পাশে, কেউ না। এই কথা বলতে বলতে সেই মহিলার দু চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। সমস্ত কিছু শোনার পর তিলকনাথের মনেও এখন খানিক কষ্ট হচ্ছে। চোখ থেকে জল না পড়লেও কষ্টে ছেলে ওই জলাশয়ে জল পান করতে গেছিল, সেটা যদি আমি তাতে অনুভব করাতে পারি তাহলে কেমন হয়? মানে কি বলতে চাইছেন আপনি? ঠিক বুঝলাম না তো। আমি বলতে চাইছি যে আমি গ্রামের ওদিকের মানুষগুলোকে জলকষ্ট অনুভব করাবো। একটা সাধনা আছে যেটা সবার দ্বারা সম্ভব হবে না, ওটা আমি করতে পারি, যেটার দ্বারা গ্রামের ওদিকের সমস্ত জল আমি শুষে নেব। সে পানীয় জল হোক, চাষবাসের হোক, কিংবা অন্য কোনো কাজের। ওই গ্রামের জলের কোনো চিহ্ন অবধি আমি রাখবো না। এমনকি কেউ যদি তার বাড়িতে জল মজুত করেও রাখে, সেই জলও কিন্তু শুকিয়ে যাবে। গোটা গ্রাম জলকষ্টে ভুগবে। কি এটাও কি সম্ভব? সাধনা করে এরকম করা যায়? সাধনার দ্বারা সব সম্ভব। তন্ত্র সাধনা জীবনের প্রত্যেকটা সমস্যারই সমাধান করতে সক্ষম। কিন্তু তারপর ওদের ওদিকে জল কষ্ট দেখা দিলে তারপর কি হবে? তারপর আমি কি করব? এরপর আপনাকে আর একা কিছু করতে হবে না। ওই জলকষ্ট ওরা বেশি দিন সহ্য করতে পারবে না। ওরা ঠিক এদিকে লুকিয়ে আসার চেষ্টা করবেই, এবং চেষ্টা করবে গ্রামের এদিকে জলাশয় থেকে জল নেওয়ার। তবে আপনাদের গ্রামের এদিকে লোকেদের পাহারায় থাকতে হবে। ওরা এদিকে এলেই আপনারা ওদের জল দেওয়া তো দূরের কথা, ওদেরকে আটকে রাখবেন আর আপনাদের শর্তের কথা জানাবেন। যদি জমিদার এবং ওদিকের সমস্ত উচ্চ বর্ণজাত মানুষেরা আপনাদের কাছে এসে ক্ষমা চায় এবং ভবিষ্যতে আপনাদের সাথে আর কোন রকম দুর্ব্যবহার করবে না বলে প্রতিশ্রুতি দেয়, এবং গ্রামের এই দুদিকের মানুষের মধ্যে বিভেদ বিভাজন বন্ধ করে দেবে এটাও বলে, তবেই আপনারা জলাশয়ের জল তাদের ব্যবহার করতে দেবেন, এবং আমিও পুনরায় ওদের সমস্ত জল ফিরিয়ে দেব। কারণ দেখুন, আমার মনে হয় এই বিভেদ বন্ধ হওয়া খুবই প্রয়োজন। কারণ আপনাদের এই বিভেদের জন্যই আবার কারো কখন প্রাণ যাবে তা বলা যায় না। আর আমার মনে হয় কোনো মানুষ যদি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চায় বা দোষ স্বীকার করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কেউ ভুল করার পর যদি নিজের ভুলটা বুঝতে পারে, তাহলে সেটাই সব থেকে বড় ব্যাপার। আর আপনি যে ছেলেগুলোর প্রাণ নিতে চাইছেন, তাতে তো কোনো লাভ হবে না। ওই জমিদার বা ওদিকের মানুষের দম্ভ বা অহংকার কিন্তু যাবে না। তাদের ভুল ভাঙানোর এটাই একমাত্র উপায়। আর আমি আপনাকে কথা দিচ্ছি, এতে যদি কাজ না হয়, তারা যদি আপনাদের শর্তে রাজি না হয়, তাহলে আপনি যা করতে চাইছেন সেটাই করবেন। আমি আপনাকে তখন আর বাধা দেব না। আমার মনে হয় অন্যায়ের বিরুদ্ধে পুনরায় অন্যায় না করে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই মূল বিষয়। তিলকনাথের বলা কথাগুলো শোনার পর সেই মহিলা আর কোনো কথা বললেন না। তাকে মৌন থাকতে দেখে তিলকনাথ পুনরায় বলে উঠলেন, আপনি রাজি তো আমার প্রস্তাবে? হ্যাঁ, আমি রাজি। আপনি যা বললেন সেটাই না হয় হবে। তবে এর জন্য আমাকে কি করতে হবে বলুন, আমি করতে রাজি আছি। বলবো, অবশ্যই বলবো। প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ রয়েছে। আপনি
মায়াশঙ্করী এবং আমি, আমাদের এই 3 জনের মিলিত প্রচেষ্টাতেই আমরা এই সাধনা সম্পন্ন করতে পারব। আমি একাই এই সাধনা করতে পারব, তবে আমরা 3 জনে যেহেতু সাধক, তাই আমরা 3 জনে একত্রিত হয়ে যদি এই সাধনা করতে পারি, তাহলে আমাদের এই ত্রিসাধকের শক্তিতে ওই সাধনা আরো শক্তিশালী হয়ে উঠবে এবং সম্পূর্ণভাবে সফল হবে সেই সাধনা। তবে তার আগে মায়াশঙ্করী দেবী, আপনি এই মুহূর্তে গ্রামের এদিকটাতে সম্পূর্ণরূপে বলয় দ্বারা আবদ্ধ করে দিন, যাতে এখন কেউ ওদিক থেকে এদিকে না আসতে পারে। তিলকনাথের আদেশ মতোই মায়াশঙ্করী তৎক্ষণাৎ চোখ বন্ধ করে মনে মনে মন্ত্র জপ করতে করতে তার আঙুল মাটিতে স্পর্শ করালেন এবং নিমেষের মধ্যে গ্রামের এই দিকটাতে একটা নীল আভার আবরণ ছড়িয়ে পড়ল। অর্থাৎ গ্রামের এই দিকটা এখন সম্পূর্ণরূপে একটা সুরক্ষা বলয় দ্বারা আবর্তিত হলো। সেই মহিলাটি হঠাৎ করেই বলে ওঠে, আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছি। বলছি, এই যে আপনি তন্ত্র সাধনাটা করবেন বলছেন, এটা কার সাধনা? মানে কার উদ্দেশ্যে এই সাধনা করা হবে? এই সাধনা মূলত দেবী অপরাজিতার উদ্দেশ্যে করা হয়ে থাকে। এই দেবী হলেন নীলবর্ণা এবং ওনার সারা শরীর নাগ আবরণে বেষ্টিত। দেবী ত্রিনয়না এবং ওনার মাথায় রয়েছে অর্ধচন্দ্র, আর তার 4টে হাতে তিনি শঙ্খ চক্র বড় অবয় ধারণ করে থাকেন। উনি চারিদিক থেকে শৃগাল অর্থাৎ শিয়াল দ্বারা বেষ্টিত এবং ওনার বাহন হল সিংহ। ইনি হলেন মা দুর্গারই আর একটি রূপ। দুর্গাপূজায় দশমীর দিন মায়ের ঘট বিসর্জন হওয়ার পরেই এই অপরাজিতা দেবীর পুজো করা হয়। আর ওনার নাম যেহেতু অপরাজিতা, তাই ওনার পুজো বা সাধনাতে নীল অপরাজিতা ফুল লাগবেই। তবে ফুলের মালা নয়, আস্ত পঞ্চ অপরাজিতা ফুল এনার পুজো বা সাধনায় লাগে। এই সাধনা বেশিক্ষণের নয়, কিন্তু সাধনা শেষ হওয়ার আগে যদি ভোরের আলো ফুটে যায়, তবে এই সাধনার ফল কিন্তু বিফলে যাবে। যত রাতেই এই সাধনা শুরু করা হোক না কেন, ভোরের আলো ফোটার আগেই এই সাধনা যে করে হোক সম্পূর্ণ করতেই হবে, না হলে সমস্ত প্রচেষ্টাটাই বৃথা হয়ে যাবে। তাহলে তো এই সাধনা এখনই শুরু করতে হবে, কারণ ভোর হতে তো আর বেশি সময়ও বাকি নেই। হ্যাঁ, তবে তার আগে আমার এই সাধনার জন্য কিছু উপকরণ লাগবে, যার মধ্যে বেশিরভাগটাই আমার কাছে রয়েছে। তবে ওই নীল অপরাজিতার 3টে ফুল এবং সাদা অপরাজিতা গাছের 3টি লতা আমার প্রয়োজন। ওগুলো ছাড়া এই সাধনা অসম্ভব। আপনাদের গ্রামের এদিকে এগুলো পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আছে তো। ওই ফুল এবং গাছের লতা সবই পাওয়া যাবে, তবে খুব একটা কাছে নয়। ওগুলো আনতে একটু দূরে যেতে হবে, কাছাকাছি ওই রকম গাছ নেই। বেশ, তো আমাকে তাহলে আপনি একটু বলে দিন কোন দিক ধরে যেতে হবে, আমি গিয়ে নিয়ে আসছি। না না, আপনাকে যেতে হবে না। এমনিতেই এখন রাতের অন্ধকার, আর তার উপর আবার আমাদের গ্রামের এদিকের রাস্তাগুলো ভালো নয়, আপনার যেতে অসুবিধে হবে। আর আমাদের গ্রামের এদিকের কেউ তো আপনাকে চেনে অবধি না। যদি কেউ দেখে নেয় আর ভাবে যে আপনি গ্রামের ওদিকের মানুষ, তখন কেলেঙ্কারি হয়ে যাবে। তার থেকে বরং আপনারা এই আমার বাড়ির দাওয়ায় বসে একটু অপেক্ষা করুন, আমি ওগুলো জোগাড় করে চটজলদি নিয়ে আসছি। তিলকনাথ সেই মহিলার কথায় আর আপত্তি করলেন না। মহিলা ফিরে আসা অবধি তিলকনাথ ও মায়াশঙ্করী তার বাড়ির দাওয়ায় বসে অপেক্ষা করতে লাগলেন। মিনিট 30-এর মধ্যেই সেই মহিলা সমস্ত কিছু জোগাড় করে ফিরে আসে। তিনি ফিরে আসতে তিলকনাথ বলে ওঠেন, পেয়েছেন তো সবকিছু? সেই মহিলা মাথা নেড়ে সম্মতি জানায়। তিলকনাথ পুনরায় বলে ওঠেন, আচ্ছা বেশ, তাহলে এবার আমাদের সাধনাটা শুরু করে দিতে হবে, আর বেশি দেরি করা যাবে না। আচ্ছা, আপনার বাড়ির এই পিছন দিকটার উঠোনে বসে আমরা এই সাধনাটা করব। এখানে একটু আলোর ব্যবস্থা করে দিন, আর হ্যাঁ, সাথে 1 ঘটি জল নিয়ে আসুন। ততক্ষণ আমি বাকি কাজগুলো শুরু করি। সেই মহিলা তিলকনাথের কথা মতোই তৎক্ষণাৎ 2টি মোমবাতি ধরিয়ে সেটি মায়াশঙ্করীর হাতে দিয়ে ঘরের ভেতর চলে যান 1 ঘটি জল আনতে। তিলকনাথ এবারে তার ঝোলা থেকে বের করলেন খানিকটা লাল আবির এবং তা দিয়ে তিনি উঠোনের মাঝ বরাবর একটি বৃহৎ আকৃতির গোলাকার বৃত্ত অঙ্কন করলেন এবং সেই বৃত্তের ভেতরে
অপেক্ষাকৃত ছোট আরো 3টি বৃত্ত তিনি অঙ্কন করলেন। সেই মহিলাও এতক্ষণে এক ঘটি জল নিয়ে এসে উপস্থিত হয়েছেন। এবারে তিলকনাথ সেই মহিলা ও মায়াশঙ্করীকে দুটি আলাদা আলাদা বৃত্তের ভেতর বসতে বললেন এবং অপর বৃত্তটিতে তিলকনাথ নিজেই বসে পড়লেন। এবারে তার ঝোলা থেকে বের করলেন 3টে মাটির পাত্র এবং সেই মহিলার আনা সেই ঘটির জল 3টি পাত্রের মধ্যে তিনি সমানভাবে ঢাললেন। 3টি পাত্রের মধ্যে থেকে একটিকে রাখলেন নিজের গোলাকার বৃত্তটির ভেতরে ঠিক নিজের সামনে এবং অপর দুটিও একইভাবে মায়াশঙ্করী ও সেই মহিলা তাদের নিজেদের বৃত্তের ভেতরে নিজেদের ঠিক সামনেটায় রাখলেন। এই কাজ সম্পন্ন হতে তিলকনাথের ঝোলা থেকে একটি ছোট কাঁচের শিশি বের করলেন, যার মধ্যে রয়েছে জল জাতীয় কিছু একটা তরল পদার্থ। সেটি বের করে তিলকনাথ বলে উঠলেন, এই যে এইটার মধ্যে রয়েছে গ্রামের ওই দিককার উচ্চ বর্ণের মানুষদের জলাশয়ের জল। আমি মা অপরাজিতার মন্ত্র জপ করতে থাকব, আর আপনারা যেহেতু সেই মন্ত্র জানেন না, তাই আপনাদের মন্ত্র উচ্চারণ করতে হবে না। আমি যখনই মন্ত্রটি একবার বলে শেষ করব, ঠিক তারপরেই এই কাচের শিশি থেকে এক ফোঁটা জল নিয়ে আমার সামনে রাখা এই জলের পাত্রের মধ্যে আমি ফেলব, আর আমার সাথে সাথে আপনারাও এই জল এক ফোঁটা করে নিয়ে আপনাদের নিজেদের সামনে রাখা সেই জলের পাত্রের মধ্যে ফেলবেন। এইভাবে ক্রমাগত 51 বার আমাকে সেই মন্ত্র উচ্চারণ করার পরে এই কাজটা করতে হবে, আর আমার সাথে সাথে আপনারাও 51 বার এই কাজটি করবেন। আর এই যে সাদা অপরাজিতা গাছের 3টি লতা, এটা আমাদের 3জনকে আমাদের বাঁ হাতের কবজিতে সাধনা শুরুর আগে বেঁধে নিতে হবে। আর যে নীল অপরাজিতা ফুলটা, এইগুলোকে আমাদের বাঁ হাতের মধ্যাঙ্গুল এবং অনামিকার মাঝে চেপে ধরে রাখতে হবে যতক্ষণ না সাধনা শেষ হয়। সকলে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? আপনাদের কোনো সমস্যা নেই তো? তাহলে দেরি না করে এখনই এই সাধনা আমি শুরু করে দেব। মায়াশঙ্করী ও সেই মহিলার সম্মতি পেয়ে তিলকনাথ তার সাধনা শুরু করলেন। প্রথমে তাদের 3জনের সামনে রাখা সেই জলের পাত্রগুলিতে এক এক করে ঘি, মধু ও অগরু মিশিয়ে দিলেন। এরপর তিলকনাথ তার বলে দেওয়ার নিয়ম অনুযায়ী সাধনার কাজ শুরু করলেন এবং সঙ্গে সেই মহিলা ও মায়াশঙ্করীও। এইভাবে চলতে থাকলো তিলকনাথের তত্ত্বাবধানে ত্রিসাধকের সাধনা। এইভাবে 51 বার সেই কার্য সম্পন্ন হতে তাদের 3জনের হাতে বেঁধে রাখা সেই শিকড়গুলি নীল বর্ণ ধারণ করে এবং তাদের সামনে রাখা সেই পাত্রের জলও সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। সাধনা সম্পন্ন হতে তিলকনাথ বলে ওঠেন, সাধনা সম্পন্ন হয়েছে। এই যে আমাদের সামনে যে রাখা পাত্রের জল, সেটা শুকিয়ে গেছে, অর্থাৎ গ্রামের ওদিকের সমস্ত রকম জলই শুকিয়ে গেছে। আর আমাদের হাতে যে শিকড়গুলো বাঁধা ছিল, সেগুলো নীলাভ বর্ণ ধারণ করেছে। এর অর্থ হলো দেবী অপরাজিতা আমাদের সাধনায় তুষ্ট হয়েছেন। এখন শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা, তারপরে শুরু হবে জলের হাহাকার। তিলকনাথের কথা মতোই পরদিন সকাল হতে গ্রামের ওই দিকে জলের একেবারে হাহাকার পড়ে যায়। জলাশয়ের জল তো দূরের কথা, প্রত্যেকের বাড়িতে যেটুকু পানীয় জল মজুদ ছিল তাও যেন উধাও হয়ে গেছে। এই জলকষ্ট বাদ যায়নি জমিদার বাবুর বাড়িতেও। হঠাৎ করে যে গ্রামে এমনটা কেন হলো তা কিন্তু কেউ ঠিক বুঝে উঠতে পারছে না। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, এদিকে এক ফোঁটাও জল না পেয়ে গ্রামের অবস্থা একেবারে বেহাল। জমিদার এক প্রকার বাধ্য হয়ে তার একজন বিশ্বস্ত লোককে আদেশ দেন যে গ্রামের ওদিকের জলাশয়ে জল আছে কিনা তা লুকিয়ে দেখে আসার জন্য। সেই লোকটি জমিদারের আদেশ মতো গ্রামের ওদিকে গেল তো ঠিকই, তবে তার ফিরে আসা কিন্তু হলো না। সে আটক পড়ল গ্রামের ওই দিকের লোকেদের হাতে। লোকটি ফিরছে না দেখে জমিদার এক প্রকার বাধ্য হয়ে তার 2-1 সাঙ্গপাঙ্গকে সঙ্গে নিয়ে পা বাড়াতে উদ্যত হন গ্রামের ওই দিকটাতে।
তবে গ্রামের ঢোকার মুখেই হলো বিপত্তি। গ্রামের ওই দিকের লোকেরা জমিদার ও তার সাঙ্গপাঙ্গদের চারিদিক থেকে ঘিরে ধরে। জমিদার এই দৃশ্য দেখে একেবারে হকচকিয়ে ওঠেন এবং বলেন, কি 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 হচ্ছে এখানে? এসব কি করতে চাইছো? ওটা কি তোমরা? জমিদারের প্রশ্নের উত্তরে গ্রামের ওই দিকেরই এক লোক বলে ওঠে, আপনারা কি করছে এইদিকে এসেছেন? আমাদের যেমন গ্রামের ওই দিকে যাওয়া বারণ, তেমনি আপনাদেরও। আপনারা এই নিয়ম ভেঙেছেন, এর শাস্তি আপনাদের পেতেই হবে। গ্রামের জমিদার বলে কিন্তু আপনি পার পেয়ে যাবেননি। এই কে আছিস? এদেরকে ওই গাছটার সাথে দড়ি দিয়ে বাঁধতো, তারপর এদেরকে কি শাস্তি দেওয়া যায় সেটা দেখবো। আরে আরে তোমরা ভুল বুঝছো। আমরা এখানে তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমরা বাধ্য হয়েই এখানে এসেছি। আমাদের গ্রামের ওদিকে কোথাও এক ফোঁটা জল নেই, জলের একেবারে হাহাকার লেগে গেছে। তাই তোমাদের এদিক থেকে আমরা একটু জল নিতে এসেছি। জমিদারের কথা শেষ হতে তিলকনাথ ভিড় ঠেলে বাইরে বেরিয়ে আসেন এবং বলেন, জল চাইতো আপনাদের? জল আপনারা তখনই পাবেন যখন আপনি গ্রামের এদিকের মানুষদের কাছে আপনারা এত বছর ধরে করে চলা কৃতকর্মের জন্য ক্ষমা চাইবেন। তখনই আপনারা জল পাবেন। নচেত এভাবেই সারা জীবন আপনাদের জলকষ্টে ভুগতে হবে। আপনি এখানে? আমি যে আপনাকে এদিকে আসতে বারণ করেছিলাম। আমাকে বারণ করে আর কি লাভ হলো জমিদার মশাই? সে তো আপনাকে নিজেকে এদিকে আসতেই হলো। তার মানে আপনি এসব করেছেন? কিসের জন্য করেছেন আপনি এসব? আপনার সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, তাহলে আপনি কেন করেছেন এরকম? দয়া করে আমাদের গ্রামের ওদিকের জল ফিরিয়ে দিন আপনি। ওদিকের মানুষেরা নয়তো জলকষ্টে মারা যাবে। জলকষ্টের জ্বালা যে কতটা তাহলে এখন বুঝতে পারছেন তো? এই যে এই মহিলাকে চিনতে পারছেন? তেষ্টায় আপনাদের জলাশয়ের জল একটু পান করেছিল বলে আপনারা এনার ছেলেটাকে নৃশংসভাবে হত্যা করেছিলেন। কি দোষ ছিল ওই বাচ্চা ছেলেটার? তেষ্টার চোটে একটু জল খেয়েছিল, সেই জন্য। ছি ছি ছি! এবার আপনারা দেখুন জলকষ্ট কেমন লাগে। না না, দয়া করে এমন করবেন না। আমি বুঝতে পেরেছি যে আমরা কত বড় অন্যায় করেছিলাম। আমি আমার কৃতকর্মের জন্য সত্যিই খুব লজ্জিত। আমাকে ক্ষমা করে দিন। আমার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে না। যার সাথে আপনি এত বড় অন্যায়টা করেছেন তার কাছে ক্ষমা চান, আর সাথে যাদের আপনি ছোট জাত বলে অপমান করতেন তাদের কাছেও। গ্রামের দুদিকের মধ্যে যে বিভেদ বিভাজন চলে আসছে তা আপনি বন্ধ করুন আজ এই মুহূর্ত থেকেই। তিলকনাথের কথা মতোই জমিদার বাবু সেই মহিলা ও গ্রামের ওই দিকের সমস্ত মানুষের কাছে তার এত বছর ধরে করে চলা সমস্ত কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নেন এবং গ্রামের মধ্যে তিনি বিভেদ বিভাজন বন্ধ করার শর্তেও সম্মতি প্রদান করেন। তিলকনাথ জমিদার বাবুকে আশ্বাস দেন যে আজ রাতের মধ্যেই গ্রামের ওই দিকে সমস্ত জল পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। তবে ততক্ষণ অবধি তারা গ্রামের এই দিকের জলাশয় জল ব্যবহার করতে পারেন। এই আশ্বাস পেয়ে জমিদার বাবু খুশি মনে তিলকনাথকে প্রণাম জানিয়ে সেখান থেকে প্রস্থান করেন। তিলকনাথেরও এবার যাবার পালা। তবে যাবার আগে তিনি সেই মহিলাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আচ্ছা বলছি, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, যদি রাখেন তো খুব ভালো হয়। জানি আমি, আপনাকে বলতে হবে না। আপনি তর্কালঙ্কার মশাইয়ের ছেলের কথা বলছেন তো? আমি ওনার ছেলেকে সুস্থ করে দেব। আপনি ওনার বাড়ি ফিরে গিয়ে ওনার ছেলেকে সম্পূর্ণরূপে সুস্থ দেখবেন। আমার ছেলে আর কখনো ফিরবে না। তবে আপনি গ্রামের এদিকের মানুষদের জন্য যা করলেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তিলকনাথ সেই মহিলার কাছ থেকে আশ্বাস পেয়ে রওনা দেন তর্কালঙ্কার মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে, আর সাথে মায়া শঙ্করীও। তর্কালঙ্কার মশাইয়ের বাড়িতে পৌঁছে তার ছেলেকে সম্পূর্ণরূপে সুস্থ দেখে তিলকনাথ ও মায়া শঙ্করী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তর্কালঙ্কার মশাইয়ের জোড়াজুড়িতে দুপুরের আহারটা তারা তার বাড়িতে সম্পন্ন করলেন এবং তারপর খানিক বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লেন তাদের আগামী গন্তব্যের উদ্দেশ্যে।